বিভিন্ন বস্তুর উপর ধাক্কা বা বল দেওয়া দেখেছিলে, কিন্তু বল কিভাবে দেয়া হয় তা আলোচনা করা হয়নি। আজকের পর্বে আমরা চাপের পরিচয়, ঘনত্ব ও স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান বের করা শিখব। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেই চাপ প্রয়োগ করা হলেও বলকে আমরা চাপ বলতে পারি না, কেননা বস্তুর উপর বল প্রয়োগের ক্ষেত্রে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে তাই হলো চাপ। তোমার ঘরের পড়ার টেবিলটি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাবে। ভেবে দেখেছো কি কারণে টেবিলটি জায়গা পরিবর্তন করেছে? ঠিক ধরেছ, বল প্রয়োগের জন্য। কিন্তু একটা নির্দিষ্ট জায়গার উপর টেবিলটিতে ধাক্কা বা বল দেয়া হয়েছে, অর্থাৎ এক হাত দিয়ে, দুই হাত দিয়ে বা শরীর দিয়ে ঠেলেছ। প্রতিবার সমান বল দিলেও চাপ হবে আলাদা। প্রথম ক্ষেত্রে হাতের তালুর ক্ষেত্রফল দিয়ে, দ্বিতীয় ক্ষেত্রে তালুর 2 গুণ ক্ষেত্রফল দিয়ে এবং তৃতীয় ক্ষেত্রে সারা শরীরের ক্ষেত্রফল দিয়ে বল দেয় চাপের মান ভিন্ন ভিন্ন হবে। আবার তুমি 2 আঙ্গুলের মাঝে এভাবে পেন্সিল চেপে ধরলে দেখবে কম ক্ষেত্রফলের জন্য এই আঙ্গুলে চাপ বেশি লাগে, আর বেশি ক্ষেত্রফলের জন্য এই আঙ্গুলে চাপ কমে যায়। আবার সমুদ্রের তীরে বালির উপর দাঁড়িয়ে থাকলে পা নিচে চলে যায় কারণ চাপ বেশি, কিন্তু বালির উপর শুয়ে থাকলে শরীর নিচে চলে যায় না কারণ তার সমানভাবে বালির উপর চাপ দেয়। বরফের দেশে স্কেটিং জুতা পরলে সেই জুতার ক্ষেত্রফল বেশি বলে কম চাপ লাগে, কিন্তু সাধারণ জুতা পরলে কম ক্ষেত্রফল বলে বেশি চাপ তৈরি হয়। উপরের উদাহরণ থেকে দেখতে পারলে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে ক্ষেত্রফল কমবে, চাপ কমলে ক্ষেত্রফল বেশি হবে। সুতরাং একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই হলো চাপ। তাহলে বল F ও ক্ষেত্রফল A হলে চাপের সূত্রটি হবে P = F/A। বল ও ক্ষেত্রফলের একক বসিয়ে চাপের একক পাওয়া যায় নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু বিজ্ঞানী প্যাসকেলের নামানুসারে চাপের একক প্যাসকেল রাখা হয়, অর্থাৎ 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে দিলে তাকে 1 প্যাসকেল চাপ বলে। বল আর ক্ষেত্রফলের মাত্রা বসিয়ে চাপের মাত্রা পাওয়া যায় mL−1 T−2। চাপ একটি স্কেলের রাশি। এবার আমরা ঘনত্ব নিয়ে আলোচনা করব। কখনো ভেবে দেখেছো পানির উপর তেল দিলে তা ভেসে থাকে কেন? কিংবা এক টুকরো কাঠ অথবা পাথর পানির উপর ফেললে কাঠের টুকরো ভেসে থাকে কিন্তু পাথর ডুবে যায় কেন? এটা হয় ঘনত্ব বেশি বা কম হওয়ার কারণে। পাথর খণ্ডে কণাগুলো যত ঘনভাবে জমাট বেঁধে আছে, কাঠ খণ্ডে ততটা ঘনভাবে জমাট বাঁধা নেই। সাধারণত ঘনত্ব বলতে কোনো কিছু বেশি ঘন বা ভারী কিনা সেটাকে বোঝায়। যেমন এখানে এক সাইডে 3টা গাড়ি আছে, অর্থাৎ কম ঘন, কিন্তু অপর সাইডে অনেকগুলো গাড়ি আছে, অর্থাৎ বেশি ঘন। তাহলে বুঝতে পারলে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। আবার বেলুনে থাকা হিলিয়াম গ্যাসের ঘনত্ব বাতাসের থেকে কম বলে সহজে উপরের দিকে ওড়ানো যায়। তুমি জেনে অবাক হবে, জর্ডানে অবস্থিত মৃত সাগরের পানিতে লবণ এবং অপদ্রব্য বেশি থাকার কারণে পানির ঘনত্ব এত বেশি যে মানুষ পানিতে সহজেই ভেসে থাকতে পারে। সাধারণভাবে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ m ভরের কোনো বস্তুর আয়তন v হলে ঘনত্ব হবে রো = m/v। ঘনত্বের একক হলো kg/m3 এবং ঘনত্বের মাত্রা m×L−3। আমাদের প্রতিদিনের জীবনে ঘনত্বের অনেক ব্যবহার রয়েছে। আমাদের দেহের ঘনত্ব বাতাসের ঘনত্ব থেকে বেশি বলে হাঁটতে, বসতে বা চলাফেরা করতে পারি। নৌকা, ভেলা বা জাহাজের ঘনত্ব পানির থেকে কম বলে ভেসে থাকে। গরম বাতাসের ঘনত্ব কম বলে খাবার রান্না করার পরে পাত্রের মুখ খোলা রাখা হয়। আবার পচা ডিম পানির চেয়ে হালকা বলে তা পানিতে ভেসে থাকে। এবার চলো মজার একটি পরীক্ষা করি।
মনে করো একটি বোতলে বিভিন্ন উচ্চতায় 4টি ছিদ্র করা হলো। খেয়াল করলে দেখবে সব থেকে নিচের ছিদ্র দিয়ে বেশি দূরত্বে পানি বের হবে এবং সব থেকে উপরের ছিদ্র দিয়ে কম দূরত্বে পানি বের হবে। অর্থাৎ স্থির তরলের ক্ষেত্রে গভীরতা বাড়লে চাপ বেড়ে যায়। চলো ম্যাথমেটিক্যালি এই প্রমাণটা দেখে আসি। মনে করো তুমি তরলের এইচ গভীরতায় চাপ বের করতে চাচ্ছ। সেখান থেকে এ ক্ষেত্রফলের একটি পৃষ্ঠ কল্পনা করে নাও। তার উপরে যতটুকু তরল থাকবে তা এই ক্ষেত্রফলের উপর বল দিবে। আমরা জানি বল ইকুয়ালস টু বস্তুর ওজন। কিছুক্ষণ আগে শিখে এসেছ ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। এখান থেকে এম এর মান 1 নং ইকুয়েশনে বসিয়ে পাই F ইকুয়ালস টু রো ভি জি। আবার বস্তুটির আয়তন ইকুয়ালস টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। 2 নং ইকুয়েশন থেকে ভি এর ভ্যালু বসিয়ে এফ এর মান বের করি। এফ এর ভ্যালু বসিয়ে এ দিয়ে ভাগ করে পাই পি ইকুয়ালস টু এইচ রো জি। তাহলে দেখতেই পেলে স্থির তরলের উপর কোনো বিন্দুতে চাপ তরলের ঘনত্ব, গভীরতা ও অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান। ঘনত্ব ও অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক হলে আমরা বলতে পারি চাপ গভীরতার সমানুপাতিক। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা চাপের পরিচয়, ঘনত্ব ও স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান বের করা শিখলাম। আগামী পর্বে এই রিলেটেড গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা। গত পর্বে তুমি চাপ ও ঘনত্বের ধারণা পেয়েছ। আজকের পর্বে আমরা প্যাসকেলের সূত্র ও এই রিলেটেড গাণিতিক সমস্যাগুলি সম্পর্কে জানব। ব্লেইজ প্যাসকেল নামে ফ্রান্সের একজন বিজ্ঞানী 1647 সালে চাপের সাথে বলের একটি সূত্র আবিষ্কার করেন। তিনি বলেন, একটি আবদ্ধ পাত্রে রাখা তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে চাপ দেয়া হলে সেই চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং পাত্রের সারফেসে লম্বভাবে কাজ করে। অর্থাৎ এরকম একটি আবদ্ধ পাত্র নিয়ে তাতে পানি ভরে তুমি যদি উপরের পিস্টনটিতে চাপ দাও তাহলে দেখতে পাবে বাকি 3টি পিস্টনও বাহিরের দিকে সরে আসবে। পিস্টনের সরে আসার পরিমাণ একই হওয়ায় তুমি বুঝতেই পারছো এখানে তোমার দেওয়া চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। কি অবাক হচ্ছ? চলো কিছু বাস্তব জীবনের এক্সাম্পল দেখে ভালোভাবে বুঝে নেই। প্রথমে একটি ফুটবলে অনেকগুলো ফুটো করে যদি পানি ঢুকিয়ে চাপ দাও তাহলে দেখতে পারবে সবগুলো ফুটো দিয়ে সমান চাপে পানি পড়ছে। অর্থাৎ তুমি যে পরিমাণ চাপ দিচ্ছ সেই চাপই সম্পূর্ণ ফুটবলে সমানভাবে ছড়িয়ে পড়ছে। তুমি একটি স্পঞ্জের বলের ভিতরে পানি ভরে কলম দিয়ে অনেকগুলো ফুটো করে তারপর হাত দিয়ে চাপ দিয়েও একই পরীক্ষাটি করতে পারো। আবার একটি বেলুনকে গ্যাস দিয়ে ফুলাতে থাকলে ধীরে ধীরে তা বড় হতে থাকে। দেখবে বেলুনটি সব দিকেই সমানভাবে বড় হচ্ছে। অর্থাৎ গ্যাস বেলুনের ভেতরের সব দিকে সমান পরিমাণ চাপ দিচ্ছে। মনে করো একটা পানির পাম্প থেকে 50 প্যাসকেল চাপে 4টি বাসায় পানির সাপ্লাই দেওয়া হয়। তাহলে ভাবো তো কোন বাসাটিতে পানির চাপ বেশি হবে? আশা করি তুমি বুঝতে পেরেছো সবগুলো বাসাতেই পানির চাপ সেম। প্যাসকেলের সূত্র অনুযায়ী সব বাসাতেই সমান পরিমাণ পানি যাবে। চলো এবার প্যাসকেলের সূত্রের সাহায্যে বল বৃদ্ধিকরণ নীতি সম্পর্কে জেনে আসি। আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো জায়গায় অল্প পরিমাণ বল দিলে পাত্রের অন্য দিকে বেশি বল পাওয়া যেতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি পরীক্ষার মাধ্যমে দেখা যাক। তুমি অলরেডি শিখে এসেছো চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। আবার প্যাসকেলের সূত্র অনুযায়ী কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করলে তা সব জায়গায় সমানভাবে চাপ দেয়। এখন ইউ শেপের এরকম একটি যন্ত্র বানাই যার 2টি বাহু আছে এবং 2টি বাহুতে 2টি পিস্টন আছে। পিস্টন দুটির মাঝের অংশটুকু তরল দিয়ে পূর্ণ করি। এখানে একটা পিস্টনের ক্ষেত্রফল অপরের থেকে কম। এখন প্রথম পিস্টনের উপর F1 বল দেয়া হলে চাপ P1 হবে F1 বাই A1। যেহেতু আবদ্ধ অবস্থায় পানি আছে তাই এর চাপ না কমে দ্বিতীয় পিস্টনের উপর সমানভাবে কাজ করবে। অর্থাৎ দ্বিতীয় পিস্টনের উপরও চাপ হবে F1 বাই A1। আবার দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল A2 আর এর উপর প্রযুক্ত চাপ F2 ধরলে এর চাপের মান P2 আসবে F2 বাই A2।
যেহেতু দুটি চাপ সমান হবে, তাই F2/A2 সমান F1/A1 হবে। তাহলে দ্বিতীয় পিস্টনে মোট বল F2 হবে F1/A1 ইন্টু A2। এবার একটি মজার ব্যাপার খেয়াল করো। এই সূত্রে প্রথম পিস্টনের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার্ড ও এর উপর প্রযুক্ত বল 10 নিউটন ধরি, আর দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল প্রথম পিস্টনের 2 গুণ অর্থাৎ 20 মিটার স্কোয়ার্ড ধরি। তাহলে ক্যালকুলেশন করলে দেখবে দ্বিতীয় পিস্টনের উপর প্রযুক্ত বল 20 নিউটন হবে। অর্থাৎ তুমি দেখতে পেলে পিস্টনের ক্ষেত্রফল 2 গুণ করায় এর উপর প্রযুক্ত বলও 2 গুণ হলো। এই নীতি কাজে লাগিয়ে যদি আমরা ক্ষেত্রফল 100 গুণ বাড়াই, তাহলে প্রথম পিস্টনে খুব কম পরিমাণ চাপ দিয়েই দ্বিতীয় পিস্টনে সহজেই এরকম একটা ভারী গাড়ি উপরে তুলতে পারবো। অর্থাৎ বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে, বলও তত বেশি অনুভূত হবে। আর এটি বল বৃদ্ধিকরণ নীতি। এই নীতির উপর ভিত্তি করে হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়। এই হাইড্রোলিক প্রেস বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। তুমি জেনে অবাক হবে যে গাড়ির ব্রেকে খুব অল্প পরিমাণ চাপ দিয়ে বিশাল বড় গাড়ি যে থামিয়ে দেওয়া যায়, সেটা বল বৃদ্ধিকরণ নীতি বা হাইড্রোলিক প্রেসের একটি ব্যবহার। আবার আধুনিক বাইসাইকেল থেকে শুরু করে মোটর যানে, লরি, ট্রেন, এমনকি এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারেও হাইড্রোলিক প্রেস ব্যবহার করা হয়। এছাড়াও পানির ড্যাম ও ভারী যন্ত্র তোলার ক্রেনেও প্যাসকেলের সূত্রের ব্যবহার রয়েছে। এবার চলো একটি প্রমাণ দেখে নিই। এখানে বলা হয়েছে বল বৃদ্ধি করা হলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে, ঠিক সেই পরিমাণ শক্তি তুমি ফিরে পাচ্ছ। ধরা যাক ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করায় তা L1 দূরত্ব অতিক্রম করেছে। যেহেতু বল আর সরণের গুণফলই কাজ, তাই কাজ W1 সমান হবে F1 ইন্টু L1। এখন প্যাসকেলের সূত্র মতে বড় পিস্টনে বল F2 সমান হবে F1 ইন্টু A2/A1। যেহেতু ছোট পিস্টনের অপসারিত তরলটুকু বড় পিস্টনটিকে L2 দূরত্ব ঠেলে দিয়ে যায়, তাই L1A1 ইকুয়ালস টু L2A2 হবে। অতএব বড় পিস্টনের অতিক্রান্ত দূরত্ব হবে এমন। তাই কাজের পরিমাণ এরকম হবে। খেয়াল করলে দেখবে বড় পিস্টনের কাজের পরিমাণ ও ছোট পিস্টনের কাজের পরিমাণ সমান হয়েছে। চলো আরো একটি ম্যাথ প্রবলেম দেখি। এখানে দেওয়া আছে জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর 60 কেজি। তার জুতার তলার ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার হলে মাটিতে জুতার চাপ কত তা বের করতে হবে। প্রথমে দিয়ে দেওয়া মানগুলো SI এককে কনভার্ট করি, তাহলে পাবো এরকম। এভাবে ক্যালকুলেশন করে পাই চাপ ইকুয়ালস টু 2.94 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 প্যাসকেল। তাহলে আজকের পর্বে আমরা প্যাসকেলের সূত্র ও গাণিতিক সমস্যাবলী নিয়ে জানলাম। আগামী পর্বে গত 2 লেসনের গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। কেমন আছো সবাই? আচ্ছা, আজকে আমরা চাপ ও ঘনত্বের কিছু প্রবলেম নিয়ে দেখব। তাহলে চলো আমরা আমাদের প্রবলেমে চলে যাই। গত পর্বে তুমি প্যাসকেলের সূত্র ও গাণিতিক সমস্যাবলী নিয়ে জেনেছো। আজকের পর্বে প্লবতা ও আর্কিমিডিসের সূত্র রিলেটেড বিভিন্ন টপিক সম্পর্কে জানবে। তরল বা বায়বীয় পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, কারণ এরা প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্লবতা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, প্লবতা কি? তুমি যখন নদী বা পুকুরে সাঁতার কাটতে নামো, খেয়াল করেছো তখন নিজেকে হালকা মনে হয়। এমনকি পানিতে পাথর বা ভারী বস্তু তুললেও হালকা মনে হয়। আবার গাছের গুড়ি বা নৌকা পানিতে সহজেই ভেসে থাকতে পারে। এই সবগুলোর ঘটনার কারণই হচ্ছে তরল পদার্থের প্লবতা। পানিতে থাকা সব বস্তুর উপর পানি উপরের দিকে বল দেয়। বেলুন ফুলিয়ে ছেড়ে দিলে বাতাসের প্লবতাও টের পাওয়া যায়। অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে উপরের দিকে বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা। প্লবতার জন্যই বস্তু কিছু ওজন হারায়। তাহলে বলা যায় প্লবতা ও বস্তুর হারানো ওজন সমান। এই সম্পর্কে সিরাকাসের বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিসের মজার একটি গল্প রয়েছে। একদিন আর্কিমিডিসকে তার দেশের রাজা একটি সোনার মুকুট দিয়ে এর বিশুদ্ধতা পরীক্ষা করতে বললেন।
আর্কিমিডিস বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে কানায় কানায় পূর্ণ একটি বাথটাবে গোসল করতে নামেন। বাথটাবে নামার সাথে সাথে খেয়াল করলেন কিছু পানি উপচে পড়ে গেল এবং পানিতে ডোবা অবস্থায় তার শরীরটা সাধারণ অবস্থার চেয়ে অনেক হালকা লাগছে। এ থেকে তিনি সিদ্ধান্ত নেন কোনো বস্তুকে তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তো আর্কিমিডিসের এই সূত্রটির গাণিতিক রূপটি দেখে আসি। এর জন্য একটি পাত্রে খানিকটা তরল পদার্থ নিয়ে তাতে সিলিন্ডার আকৃতির একটি বস্তু ডোবানো হলো। ধরি বস্তুটির উপরের ও নিচের দুই দিকেরই ক্ষেত্রফল a এবং উচ্চতা h। বস্তুর উপর ও নিচের পৃষ্ঠের গভীরতা h1 ও h2 এবং ঘনত্ব রো। তুমি অলরেডি জানো যে তরল পদার্থের চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ না করে সব দিকে কাজ করে। তাহলে সিলিন্ডারের উপরের সারফেসে নিচের দিকে যে চাপ কাজ করবে তার পরিমাণ হবে h1 রো জি। নিচের সারফেসে উপরের দিকে যে চাপ কাজ করবে তার পরিমাণ হবে h2 রো জি। সুতরাং সিলিন্ডারের উপরের সারফেসে তরলের নিচের দিকের বল F1 হবে ah1 রো জি এবং নিচের সারফেসে তরলের উপরের দিকে বল F2 হবে ah2 রো জি। কিন্তু সিলিন্ডারের চারপাশের সারফেসের উপর ক্রিয়ারত বল হিসেব করার দরকার নেই, কারণ সিলিন্ডারটি একদিক থেকে যে বল অনুভব করে অন্য দিক থেকেও ঠিক একই পরিমাণ বিপরীতমুখী বল অনুভব করে এবং একে অন্যকে কাটাকাটি করে দেয়। যেহেতু সিলিন্ডারের উপরের সারফেসের গভীরতা নিচের সারফেস থেকে কম, তাই F2 থেকে F1 বিয়োগ দিলেই বস্তুটির উপর লব্ধি প্লবতা বল পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে যার মান আসবে V রো জি এবং দিক হবে উপরের দিকে। তাহলে এটি প্লবতা বের করার সমীকরণ, যেখানে V হচ্ছে সিলিন্ডার বা বস্তুর আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জি হলো অভিকর্ষজ ত্বরণ। খেয়াল করলে দেখবে বস্তুর আয়তন অবশ্যই বস্তু যে পরিমাণ তরল অপসারণ করবে তার আয়তনের সমান হবে। তাহলে মান বসালে প্লবতার নতুন একটি সমীকরণ পাবো। এবার VW আর রো গুণ করলে তরলের ভর m পাবো, যার সাথে g গুণ করলে ওজন W পাবো। অর্থাৎ প্লবতা বস্তু দিয়ে অপসারিত তরলের ওজনের সমান। কিন্তু প্লবতা আবার বস্তুর হারানো ওজনের সমান ছিল। তাহলে বলা যায় বস্তুর হারানো ওজন সমান বস্তু দিয়ে অপসারিত তরলের ওজন। এই আইডিয়া কাজে লাগিয়েই আর্কিমিডিস সোনার মুকুটের বিশুদ্ধতা বের করেন। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আর্কিমিডিস কিভাবে মুকুটের বিশুদ্ধতা বের করেছিল? এর জন্য তিনি মুকুটের ওজনের সমান একটি বিশুদ্ধ সোনার বার নেন। মনে করি মুকুটটিতে ভেজাল মেশানো আছে, তাহলে বিশুদ্ধ সোনার বারের তুলনায় মুকুটটির আয়তন বেশি হবে। এজন্য তরলে ডোবানোর পর মুকুটটির উপর তরলের প্লবতা সোনার বারের তুলনায় বেশি হবে। ফলে মুকুটটিকে তরল উপরের দিকে বেশি বলে ঠেলবে আর তাই এটি কম পরিমাণ ডুববে। এভাবে আর্কিমিডিস প্রমাণ করলেন মুকুটে খাদ মেশানো আছে। এবার জানবো বস্তুর তরলে ভেসে থাকা বা ডুবে যাওয়ার কারণ কি। কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ রূপে ডোবালে বস্তুটির উপর দুটি বল কাজ করে। প্রথমটি বস্তুর ওজন, যা সোজা নিচের দিকে কাজ করে। অপরটি তরলের ঊর্ধ্বমুখী বল, যা সোজা উপরের দিকে কাজ করে। বস্তুর ওজন যদি বস্তু দিয়ে অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসে। আবার বস্তুর ওজন তার অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হলে তখন বস্তুটি ডুবে যাবে এবং বস্তুর ওজন তার অপসারিত তরলের ওজনের কম হলে তখন বস্তুটি ভেসে থাকবে। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বুঝে নেই। মনে করো একটি খালি বোতলের ওজন 0.5 নিউটন। এর উপর পানির প্লবতা বল 10 নিউটন। ফলে বোতলটি পানিতে ভাসবে। বোতলটিতে বালি দিয়ে খানিকটা ভরলে ওজন হলো 10 নিউটন এবং পানির প্লবতার বলও 10 নিউটন। তাই বোতলটি পানিতে নিমজ্জিত হয়ে ভাসবে। এবার বোতলটিতে আরো কিছুটা বালি ভরা হলে এর ওজন হলো 12 নিউটন, কিন্তু পানির প্লবতা বল তখনও 10 নিউটনে। সুতরাং বোতলটি পানিতে পুরোপুরি ডুবে যাবে। নৌপথ আমাদের দেশের অন্যতম যোগাযোগের মাধ্যম হলেও কিছু কারণে নৌপথে দুর্ঘটনা হয়ে থাকে, যেমন আবহাওয়া, সংঘর্ষ, চালকের ত্রুটি, যন্ত্রপাতির ত্রুটি, নকশার ত্রুটি ও মালপত্রের অনিয়মিত সংরক্ষণ। এছাড়াও অধিক মুনাফার লোভে নৌযানে প্রয়োজনের থেকে বেশি যাত্রী বহন করলে
নৌযানের ভরকেন্দ্র ও প্লবতা কেন্দ্র ইমব্যালেন্সড হয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আজকের পর্বে তুমি প্লবতা, আর্কিমিডিসের সূত্র ও এই রিলেটেড বিভিন্ন টপিক সম্পর্কে জানলে। আগামী পর্বে এই লেসনের গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। সমস্যাবলী নিয়ে জেনেছ। আজকের পর্বে প্লবতা ও আর্কিমিডিসের সূত্র রিলেটেড বিভিন্ন টপিক সম্পর্কে জানবে। তরল বা বায়বীয় পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, কারণ এরা প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্লবতা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, প্লবতা কি? তুমি যখন নদী বা পুকুরে সাঁতার কাটতে নামো, খেয়াল করেছো তখন নিজেকে হালকা মনে হয়। এমনকি পানিতে পাথর বা ভারী বস্তু তুললেও হালকা মনে হয়। আবার গাছের গুড়ি বা নৌকা পানিতে সহজেই ভেসে থাকতে পারে। এই সবগুলোর ঘটনার কারণই হচ্ছে তরল পদার্থের প্লবতা। পানিতে থাকা সব বস্তুর উপর পানি উপরের দিকে বল দেয়। বেলুন ফুলিয়ে ছেড়ে দিলে বাতাসের প্লবতাও টের পাওয়া যায়। অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে উপরের দিকে বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা। প্লবতার জন্যই বস্তু কিছু ওজন হারায়। তাহলে বলা যায় প্লবতা ও বস্তুর হারানো ওজন সমান। এই সম্পর্কে সিরাকাসের বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিসের মজার একটি গল্প রয়েছে। একদিন আর্কিমিডিসকে তার দেশের রাজা একটি সোনার মুকুট দিয়ে এর বিশুদ্ধতা পরীক্ষা করতে বললেন। আর্কিমিডিস বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে কানায় কানায় পূর্ণ একটি বাথটাবে গোসল করতে নামেন। বাথটাবে নামার সাথে সাথে খেয়াল করলেন কিছু পানি উপচে পড়ে গেল এবং পানিতে ডোবা অবস্থায় তার শরীরটা সাধারণ অবস্থার চেয়ে অনেক হালকা লাগছে। এ থেকে তিনি সিদ্ধান্ত নেন, কোনো বস্তুকে তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তো আর্কিমিডিসের এই সূত্রটির গাণিতিক রূপটি দেখে আসি। এর জন্য একটি পাত্রে খানিকটা তরল পদার্থ নিয়ে তাতে সিলিন্ডার আকৃতির একটি বস্তু ডোবানো হলো। ধরি বস্তুটির উপরের ও নিচের দুই দিকেরই ক্ষেত্রফল a এবং উচ্চতা h। বস্তুর উপর ও নিচের পৃষ্ঠের গভীরতা h1 ও h2 এবং ঘনত্ব রো। তুমি অলরেডি জানো যে তরল পদার্থের চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ না করে সব দিকে কাজ করে। তাহলে সিলিন্ডারের উপরের সারফেসে নিচের দিকে যে চাপ কাজ করবে তার পরিমাণ হবে h1 রো জি। নিচের সারফেসে উপরের দিকে যে চাপ কাজ করবে তার পরিমাণ হবে h2 রো জি। সুতরাং সিলিন্ডারের উপরের সারফেসে তরলের নিচের দিকের বল F1 হবে AH1 রো জি এবং নিচের সারফেসে তরলের উপরের দিকে বল F2 হবে AH2 রো জি। কিন্তু সিলিন্ডারের চারপাশের সারফেসের উপর ক্রিয়ারত বল হিসেব করার দরকার নেই, কারণ সিলিন্ডারটি একদিক থেকে যে বল অনুভব করে অন্য দিক থেকেও ঠিক একই পরিমাণ বিপরীতমুখী বল অনুভব করে এবং একে অন্যকে কাটাকাটি করে দেয়। যেহেতু সিলিন্ডারের উপরের সারফেসের গভীরতা নিচের সারফেস থেকে কম, তাই F2 থেকে F1 বিয়োগ দিলেই বস্তুটির উপর লব্ধি প্লবতা বল পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে যার মান আসবে V রো জি এবং দিক হবে উপরের দিকে। তাহলে এটি প্লবতা বের করার সমীকরণ, যেখানে V হচ্ছে সিলিন্ডার বা বস্তুর আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জি হলো অভিকর্ষজ ত্বরণ। খেয়াল করলে দেখবে বস্তুর আয়তন অবশ্যই বস্তু যে পরিমাণ তরল অপসারণ করবে তার আয়তনের সমান হবে। তাহলে মান বসালে প্লবতার নতুন একটি সমীকরণ পাবো। এবার VW আর রো গুণ করলে তরলের ভর m পাবো, যার সাথে g গুণ করলে ওজন W পাবো। অর্থাৎ প্লবতা বস্তু দিয়ে অপসারিত তরলের ওজনের সমান। কিন্তু প্লবতা আবার বস্তুর হারানো ওজনের সমান ছিল। তাহলে বলা যায় বস্তুর হারানো ওজন সমান বস্তু দিয়ে অপসারিত তরলের ওজন। এই আইডিয়া কাজে লাগিয়েই আর্কিমিডিস সোনার মুকুটের বিশুদ্ধতা বের করেন। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আর্কিমিডিস কিভাবে মুকুটের বিশুদ্ধতা বের করেছিল? এর জন্য তিনি মুকুটের ওজনের সমান একটি বিশুদ্ধ সোনার বার নেন। মনে করি মুকুটটিতে ভেজাল মেশানো আছে, তাহলে বিশুদ্ধ সোনার বারের তুলনায় মুকুটটির আয়তন বেশি হবে। এজন্য তরলে ডোবানোর পর মুকুটটির উপর তরলের প্লবতা সোনার বারের তুলনায় বেশি হবে।
ফলে মুকুটটিকে তরল উপরের দিকে বেশি বলে ঠেলবে, আর তাই এটি কম পরিমাণ ডুববে। এভাবে আর্কিমিডিস প্রমাণ করলেন মুকুটে খাদ মেশানো আছে। এবার জানবো বস্তুর তরলে ভেসে থাকা বা ডুবে যাওয়ার কারণ কি। কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ রূপে ডোবালে বস্তুটির ওপর দুটি বল কাজ করে। প্রথমটি বস্তুর ওজন, যা সোজা নিচের দিকে কাজ করে। অপরটি তরলের ঊর্ধ্বমুখী বল, যা সোজা উপরের দিকে কাজ করে। বস্তুর ওজন যদি বস্তু দিয়ে অপসারিত তরলের ওজনের সমান হয়, তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসে। আবার বস্তুর ওজন তার অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হলে তখন বস্তুটি ডুবে যাবে, এবং বস্তুর ওজন তার অপসারিত তরলের ওজনের কম হলে তখন বস্তুটি ভেসে থাকবে। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বুঝে নেই। মনে করো একটি খালি বোতলের ওজন 0.5 নিউটন। এর উপর পানির প্লবতা বল 10 নিউটন। ফলে বোতলটি পানিতে ভাসবে। বোতলটিতে বালি দিয়ে খানিকটা ভরলে ওজন হলো 10 নিউটন এবং পানির প্লবতার বলও 10 নিউটন। তাই বোতলটি পানিতে নিমজ্জিত হয়ে ভাসবে। এবার বোতলটিতে আরো কিছুটা বালি ভরা হলে এর ওজন হলো 12 নিউটন, কিন্তু পানির প্লবতা বল তখনও 10 নিউটনে। সুতরাং বোতলটি পানিতে পুরোপুরি ডুবে যাবে। নৌপথ আমাদের দেশের অন্যতম যোগাযোগের মাধ্যম হলেও কিছু কারণে নৌপথে দুর্ঘটনা হয়ে থাকে, যেমন আবহাওয়া, সংঘর্ষ, চালকের ত্রুটি, যন্ত্রপাতির ত্রুটি, নকশার ত্রুটি ও মালপত্রের অনিয়মিত সংরক্ষণ। এছাড়াও অধিক মুনাফার লোভে নৌযানে প্রয়োজনের থেকে বেশি যাত্রী বহন করলে নৌযানের ভরকেন্দ্র ও প্লবতা কেন্দ্র ইমব্যালেন্সড হয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আজকের পর্বে তুমি প্লবতা, আর্কিমিডিসের সূত্র ও এই রিলেটেড বিভিন্ন টপিক সম্পর্কে জানলে। আগামী পর্বে এই লেসনের গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি আর্কিমিডিসের সূত্র ও প্রবতা রিলেটেড গাণিতিক সমস্যাগুলি সম্পর্কে জেনেছো। আজকের পর্বে আমরা বাতাসের চাপ, টরিসেলির পরীক্ষা ও স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। কখনো কি ভেবে দেখেছো স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবার সময় চুমুক দিলেই কোল্ড ড্রিঙ্কসটা মুখে চলে আসে কিভাবে? ব্যাপারটি হয় বাতাসের চাপের জন্য। যখন ড্রিঙ্কসে চুমুক দেওয়া হয় তখন মুখের ভেতর শূন্যতা তৈরি হয়ে বাতাসের চাপ কমে যায়। এই চাপের জন্যই স্ট্র বেয়ে তরল উপরে উঠে আসে। চলো তাহলে এই বায়ুচাপ সম্পর্কে শুরুতেই জেনে নিই। এই পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল রয়েছে। বায়ুমণ্ডলের ওজন আছে ও তা চাপ দেয়। পৃথিবী পৃষ্ঠে এই চাপ প্রতি বর্গ মিটারে 10⁵ নিউটনস। অর্থাৎ তুমি যদি পৃথিবী পৃষ্ঠে এরকম 1 বর্গ মিটারের একটি জায়গা কল্পনা করে নাও, তাহলে তার উপরে থাকা বায়ু স্তম্ভের ওজন 10⁵ নিউটন, যা মোটামুটি ভাবে একটি হাতির ওজন। কিন্তু তোমার শরীরের উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে সব জায়গায় বায়ু সমানভাবে চাপ দেয় বলে এই চাপ ভাগ হয়ে এর মান কমে যায়। আর শরীরের ভেতর রক্তের চাপ বাইরের এই চাপ অপেক্ষা সামান্য বেশি বলে আমরা সাধারণত এই চাপ অনুভব করি না। 1643 সালে বিজ্ঞানী টরিসেলি সবার আগে পারদ ব্যবহার করে বাতাসের এই চাপের পরীক্ষা করেন। ইতালীয় বিজ্ঞানী ইভান গেলিস্তা টরিসেলি ছিলেন বিজ্ঞানী গ্যালিলিওর ছাত্র, যিনি প্রথম বায়ুর চাপ পরিমাপের যন্ত্র ব্যারোমিটার আবিষ্কার করেন। চলো বিজ্ঞানী টরিসেলির বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার পরীক্ষাটি দেখে নিই। তিনি প্রায় 1 মিটার লম্বা, এক মুখ খোলা এবং সুষম ব্যাসযুক্ত পুরু কাচের নল ব্যবহার করেন। নলটি বিশুদ্ধ পারদ দিয়ে পূর্ণ করে কাঁচ নলের খোলা মুখ আঙুল দিয়ে আটকিয়ে উল্টো করে একটি পারদপূর্ণ পাত্রের মধ্যে ডুবান। আপাত দৃষ্টিতে মনে হবে যে নলের ভেতরে পারদ স্তম্ভ আপনা আপনি দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে তা নয়। বায়ুমণ্ডলীয় চাপের জন্য এরকম হচ্ছে। পাত্রের পারদের উপর বায়ুমণ্ডল সর্বদা চাপ দিচ্ছে। এই চাপ পারদের মধ্য দিয়ে যে নলের ভেতরের উপরের দিকে কাজ করছে, আর এই চাপই নলের ভেতরের পারদ স্তম্ভকে ধরে রাখে। এই চাপ না থাকলে অভিকর্ষের জন্য নলের ভেতরের পারদ নিচে নেমে আসতো। সুতরাং বায়ুমণ্ডলীয় চাপ নলের পারস্তম্ভের চাপের সমান হবে। সাধারণত নলের ভেতরে যে পারস্তম্ভ থাকে তার উচ্চতা প্রায় 76 সেন্টিমিটার, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভকে ধরে রাখতে সক্ষম। এভাবে তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ করা যায়। কাঁচ নলে যে পারস্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থান শূন্য। এই শূন্য স্থানকে টরিসেলির শূন্য স্থান বলে। এখানে সামান্য পারদ বাষ্প থাকে। টরিসেলির এই পদ্ধতিতে তৈরি ব্যারোমিটারে এখনো বাতাসের চাপ মাপা হয়। এবার জানবো চাপের সাথে আবহাওয়ার সম্পর্ক নিয়ে। ভূপৃষ্ঠের কোনো স্থানে বাতাসের চাপ কমে গেলে নিম্নচাপ হয়।
তখন চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপের স্থান থেকে বাতাস সেই নিম্নচাপের দিকে আসে এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। সাধারণত বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেন থাকে এবং জলীয় বাষ্পে থাকে পানির অণু। আবার বাতাসে থাকা নাইট্রোজেন ও অক্সিজেনের আণবিক ভর পানি থেকে বেশি। তাই যখন বাতাসে জলীয় বাষ্প থাকে তখন বেশি আণবিক ভরের নাইট্রোজেন ও অক্সিজেনের পরিবর্তে কম আণবিক ভরের পানির অণু জায়গা দখল করে নেয়। ফলে বাতাসের ঘনত্ব কমে যায়, আর বাতাসের ঘনত্ব কমে গেলে চাপও কমে যায়। তাই ব্যারোমিটারে বাতাসের চাপ দেখে ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা ধারণা করে থাকেন। চলো এখন আমরা বস্তুর স্থিতিস্থাপকতা নিয়ে জানবো। তুমি নিশ্চয়ই দেখেছো রাবার টানলে লম্বা হয়, কিন্তু একটা সময় টানতে টানতে ছিঁড়ে যায়। এর কারণ হলো কিছু বস্তুর একটা নিজস্ব প্রতিরোধ বল থাকে। এই প্রতিরোধ বল থেকে প্রযুক্ত বল বেশি হলে বস্তুটি ছিঁড়ে যায়, কিন্তু প্রতিরোধ বলের থেকে কম পরিমাণ বল প্রয়োগ করে ছেড়ে দিলে বস্তুটি আবার আগের অবস্থানে চলে আসে। বস্তুর এই ধর্মকেই স্থিতিস্থাপকতা বলে। কোনো বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করা যাবে তার একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করে ফেললে বস্তু আগের অবস্থায় ফিরে আসতে পারবে না এবং স্থায়ীভাবে বিকৃত হয়ে যাবে। বলের এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। আবার যখন স্থিতিস্থাপক বস্তুর উপর বাহির থেকে বল দেওয়া হয় তখন বস্তুর অণুগুলো একে অপর থেকে দূরে সরে যায়। ফলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে। একক দৈর্ঘ্য বা একক আয়তনের এই পরিবর্তনকে বিকৃতি বলে। অর্থাৎ এল নট আদি দৈর্ঘ্যের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যদি এল হয় তাহলে বিকৃতি হবে এরকম। একই জাতীয় রাশির অনুপাত বলে এর কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। আবার বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতরে একটি প্রতিরোধ বলের সৃষ্টি হয়। একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিরোধ বল কাজ করে তাকেই পীড়ন বলে। অর্থাৎ পীড়ন ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। যেহেতু এটিও এক ধরনের চাপ তাই এর একক হবে প্যাসকেল। এবার তাহলে 1676 সালে রবার্ট হুক বস্তুর পীড়ন আর বিকৃতির মধ্যে যে সম্পর্ক খুঁজে পান তা দেখে আসি চলো। তিনি বলেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, যাকে ম্যাথমেটিক্যালি এভাবে লেখা হয়। এবার মনে করো এ প্রস্থচ্ছেদের একটা তারের দৈর্ঘ্য এল নট। তারের নিচের প্রান্তে ডাব্লিউ ওজনের একটা ভর ঝুলিয়ে দেওয়া হলো। এর কারণে তারের দৈর্ঘ্য বেড়ে এল হলো। সাধারণত যখন কোনো তারকে টানা হয় তখন তার ভিতরে একটি বাধাদানকারী বল কাজ করে যার নাম টেনশন। একে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এক্ষেত্রে বিকৃতি হবে এল মাইনাস এল নট বাই এল নট এবং পীড়ন হবে টি বাই এ। আবার হুকের সূত্র মতে এই অনুপাত দুইটি একে অন্যের সমানুপাতিক হবে। এখানে ধ্রুবক হিসেবে যে ওয়াই ব্যবহার করা হয়েছে একে বলা হয় ইয়াংস মডুলাস। তাহলে আজকের পর্বে আমরা বাতাসের চাপ, টরিসেলির পরীক্ষা ও স্থিতিস্থাপকতা সম্পর্কে জানলাম। আগামী পর্বে পদার্থের অবস্থা ও আণবিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি বাতাসের চাপ, টরিসেলির পরীক্ষা ও স্থিতিস্থাপকতা সম্পর্কে জেনেছো। আজকের পর্বে আমরা পদার্থের অবস্থা ও আণবিক তত্ত্ব সম্পর্কে জানব। তোমার চারপাশে যা কিছু দেখতে পাও তার সবকিছুই ছোট ছোট অণু দিয়ে তৈরি। এসব অণু খালি চোখে দেখা যায় না। এক বা একের বেশি পরমাণু দিয়ে অণু তৈরি হয়। পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন ও নিউক্লিয়াস দিয়ে। আবার নিউক্লিয়াস তৈরি হয়েছে প্রোটন এবং নিউট্রন দিয়ে। প্রোটন এবং নিউট্রন তৈরি হয়েছে কোয়ার্ক দিয়ে। কিন্তু পদার্থের ছোট একক বলতে অণুকেই বোঝানো হয়, কেননা পানির অণুতে পানির সব ধর্ম আছে, কিন্তু পানিকে পরমাণুতে ভেঙে নিলে সেটি আর পানি থাকে না। হাইড্রোজেন ও অক্সিজেন নামে দুটি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। এবার জানবো পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে। তুমি নিশ্চয়ই দেখেছো বরফকে তাপ দিলে তা গলতে শুরু করে এবং পানিতে পরিণত হয়। আরো কিছুক্ষণ তাপ দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়। এই বরফ, পানি, বাষ্প তিনটি আসলে পানি, অর্থাৎ এরা পানির তিনটি অবস্থা। এদেরকে কঠিন, তরল ও বায়বীয় নামে ডাকা হয়। কোন পদার্থ কোন অবস্থায় আছে তা নির্ভর করে তাপ বা তাপমাত্রার উপর। আচ্ছা, তাপ আসলে কি? তাপ এক প্রকার শক্তি যা প্রয়োগ করলে তাপমাত্রা বাড়ে এবং কঠিন বস্তু তরলে পরিণত হয়।
তাপমাত্রা আরো বাড়ালে তা গ্যাসে পরিণত হয়। আবার বিপরীতভাবে তাপমাত্রা কমালে গ্যাস তরলে এবং তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়। যেমন শীত প্রধান দেশে পানি জমে বরফে পরিণত হয়। চলো এবার জেনে নিই বিভিন্ন অবস্থায় পদার্থের অণুর বিন্যাস নিয়ে। একটি পদার্থে অণুগুলো কিভাবে আছে তা নির্ভর করে পদার্থটি কঠিন, তরল নাকি বায়বীয় অবস্থায় আছে। গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুগুলো মুক্ত অবস্থায় থাকে এবং অণুগুলোর মাঝে দূরত্ব অনেক বেশি থাকে। তরল অবস্থায় অণুগুলো তুলনামূলকভাবে কাছে থাকলেও একটি সাপেক্ষে আরেকটি নড়তে পারে। কঠিন অবস্থায় অণুগুলো কাছাকাছি থাকে এবং একটি সাপেক্ষে আরেকটি নড়তে পারে না। গ্যাসের অণুগুলোর মাঝে দূরত্ব অনেক বেশি, তাই নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। যে পাত্রে রাখা হয় ওই পাত্রের সমস্ত অংশ জুড়ে থাকে। তরল পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে এবং তাদের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু আয়তন আছে। কঠিন পদার্থের অণুগুলো খুবই কাছাকাছি থাকে এবং তাদের নির্দিষ্ট আকার ও আয়তন দুটোই আছে। গ্যাসের অণুগুলো মুক্তভাবে ছোটাছুটি করতে পারে, তরলে অণুগুলো কাঁপাকাঁপি করে একে অন্যের সাথে জায়গা বদল করতে পারে। কঠিন পদার্থে অণুগুলো নিজ জায়গা থেকে কাঁপলেও স্থান পরিবর্তন করতে পারে না। চলো একটি চার্ট থেকে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। গ্যাসে অণুগুলো একটা আরেকটার পাশে ছুটতে পারে এবং পাত্রে রাখা হলে সে পাত্রের আয়তন দখল করে। অণুগুলোর মাঝে দূরত্ব বেশি, তাই গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করা যায়। একটি অণু অন্য অণুর সাপেক্ষে ছুটতে পারে, তাই গ্যাস সহজে প্রবাহিত হয়। তুমি কি জানো পানি বোতলে রাখলে কেন বোতলের আকার ধারণ করে? তরল পদার্থে অণুগুলো একটা আরেকটার পাশ দিয়ে যেতে পারে এবং সহজে প্রবাহিত হয়, তাই যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। তরলে অণুগুলোর মাঝে ফাঁকা জায়গা নেই, তাই চাপ দিয়ে সংকুচিত করা যায় না। কঠিন পদার্থে অণুগুলো স্থির অবস্থানে থাকে, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। অণুগুলোর মাঝে দূরত্ব নেই, তাই চাপ দিয়ে সংকুচিত করা যায় না। অণুগুলো নিজ অবস্থানে আটকা পড়ে, তাই পদার্থকে ঢেলে প্রবাহিত করা যায় না। চাপ সম্পর্কে তো তুমি অলরেডি জেনেছো। এবার জানবো পদার্থের বিভিন্ন অবস্থায় চাপের ভিন্নতা সম্পর্কে। কোনো কঠিন পদার্থকে কোনো স্থানে রাখলে যে অংশটুকু স্পর্শ করে সেই স্থানের উপর চাপ দেয়। একইভাবে তরল পদার্থ রাখলে স্থানটিতে চাপ প্রয়োগ করবে না, গড়িয়ে যাবে। অর্থাৎ তা রাখতে হবে একটি পাত্রে, যা পাত্রের গায়ে চাপ দিবে। আবার গ্যাস রাখতে চাইলে সেটি পাত্রে না রেখে আবদ্ধ কোনো জায়গায় রাখতে হবে, যা ওই আবদ্ধ পাত্রের ভেতরের সব জায়গায় সমান চাপ দেবে। গ্যাসের এই চাপের সাথে আবার আণবিক গতিতত্ত্বের সম্পর্ক রয়েছে। আবদ্ধ অবস্থায় পাত্রের ভেতরের সব জায়গায় গ্যাসের অণুগুলো চাপ দেয়। অণুগুলো পাত্রের দেয়ালে আঘাত করে এবং প্রতিফলিত হয়ে ফিরে আসে। গ্যাসের অণুগুলো একটি ভরবেগে দেয়ালে আঘাত করে এবং অন্য ভরবেগে ফিরে যায়। আর তুমি তো জানোই, এই ভরবেগের পরিবর্তন করতে হলে বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে গ্যাসের অণু পাত্রের দেয়ালে বল প্রয়োগ করলে পাত্রের দেয়ালও পাল্টা গ্যাসের অণুর উপর সমান ও বিপরীতমুখী বল দিয়ে অণুটিকে প্রতিফলিত করবে। গ্যাসের অণুগুলোর একসাথে মিলিত এই বলকে গ্যাসের চাপ বলা হয়। এমনকি গ্যাসের তাপ বাড়ালে অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, ফলে আবদ্ধ পাত্রের দেয়ালে আরো জোরে আঘাত করবে। এ সম্পর্কে বিস্তারিত তুমি পরের অধ্যায়ে জানতে পারবে। এবার আমরা পদার্থের চতুর্থ অবস্থা নিয়ে জানব। কঠিন, তরল বা বায়বীয় পদার্থ ছাড়াও পদার্থের আরেকটি অবস্থা রয়েছে, তা হলো প্লাজমা অবস্থা। কোনো গ্যাসীয় পদার্থকে তাপ দিতে দিতে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয় যখন তা আয়নিত হয়ে যায়। এই অবস্থাকে প্লাজমা অবস্থা বলে। এই অবস্থায় বস্তুর অণুগুলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অবস্থায় রূপান্তরিত হয়। প্লাজমা অবস্থা সাধারণত আমাদের চোখে ধরা পড়ে না, তবে নিয়ন সাইন, ফ্লোরোসেন্ট বাল্ব বা এনার্জি বাল্বে যে গ্যাস থাকে তার পরমাণুগুলো আয়নিত অবস্থায় বা প্লাজমা অবস্থায় থাকে। পৃথিবীর বাহিরে চাঁদ, সূর্য,
নক্ষত্র কিংবা উত্তর মেরুতে মেরুজ্যোতি প্লাজমা অবস্থায় থাকে। বর্তমানে শিল্প কারখানায় প্লাজমা ব্যবহার করা হয়। আজকের পর্বে আমরা পদার্থের অবস্থা ও আণবিক তত্ত্ব সম্পর্কে জানলাম। এই অধ্যায়ের প্রবলেম সলভিং নিয়ে পরবর্তী লেসনে দেখা হবে। ভালো থেকো সেই পর্যন্ত।